অবরুদ্ধ নিশীথ, লেখিকা তেজস্মিতা মুর্তজা, গল্প পাঠে আমি শারমিন খাতুন। লোকে বলে অন্তিক অন্তুর চেয়েও সুন্দর যুবক হিসাবে। ভীষণ মেধাবী ছিল কলেজ জীবনে। আমজাদ সাহেবের সাথে বাবা ছেলের সম্পর্ক চমৎকার সুন্দর ছিল। রাবেয়া বেগম বরাবরই সরলা ও অল্প শিক্ষিতা এক বাঙালি সংসারী নারী। উনার বিপরীতে আমজাদ সাহেবের গুণগুলোতে দুটো সন্তান গড়ে উঠেছিল। অন্তু তখনও ছোট। যখন অন্তিক কৈশোর পেরিয়ে যুবক হচ্ছিল, খুনসুটি মারামারি ঝামেলা শেষে আবারও বেহায়ার মতো গিয়ে অন্তুর ঝুঁটি টানার মতো দুষ্টুমির জন্য আমজাদ সাহেবের কাছে শাস্তি কম পেতে হয়নি তাকে। ভীষণ ডানপিটে আর চঞ্চল, আর সবচেয়ে বেশি জেদি ছিল অন্তিক। তার প্রবল আত্মসম্মানবোধের জন্য মাঝে মধ্যেই এখানে ওখানে ঝামেলা বাঁধিয়ে এসে মার খেত আব্বুর হাতে। কলেজ শেষ করে ভার্সিটি ভর্তি হবার পালা এলে অন্তিকের সুযোগ হলো কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাড়ি ছাড়তে হলো শিক্ষার সুবাদে। এরপর যা অঘটন ঘটে গেল। মার্জিয়া কুষ্টিয়ার মেয়ে, তাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছিল অন্তিক। তখন সে থার্ড ইয়ারের ছাত্র, বেকার শিক্ষার্থী। সেই নিয়ে মাস্টারমশাই আমজাদ সাহেবের নামও খারাপ হয়েছিল বিশেষ। আমজাদ সাহেবের হাই স্কুলে এক সামান্য শিক্ষক। ওনার আদর্শের চূড়াকে মাটিতে মিশিয়ে যে কাজটা অন্তিক করেছিল, তাতে সবচেয়ে ক্ষতি সে নিজের, এবং সবচেয়ে বড় কষ্টটা আব্বুকে দিয়েছিল। অথচ এটা বুঝে অনুতপ্ত ও ব্যথিত হবার বদলে সে বিগড়ে গেল। দুটো থাপ্পড় মেরেছিলেন আমজাদ সাহেব ছেলের গালে। কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে অন্তিকের আত্মসম্মানে লাগা কথাটা ছিল, বউ তো নিয়ে এসেছিস, খাওয়ানোর মুরদ আছে। আর বিশেষ কিছু বলেননি। এরপর থেকে অন্তিক বদলেছে। মার্জিয়া নিজেকে প্রকাশ করেছে শিক্ষিত মেয়ে হওয়া সত্ত্বেও আচরণ খুব উগ্র তার। অন্তু বলেছিল, ভাইয়া তুই যে আত্মসম্মানের বড়াই এখনও করছিস, তা কিন্তু খুইয়ে তোর মতো মেধাবী এক ছাত্র প্রেমের মতো ছোট কাজ করেছে। আর তা করেছিস ভালো। এই ভরা ক্যারিয়ারকে গাঙে ভাসিয়ে বাপ মায়ের মন ভেঙে বউ ঘরে আনাটা কোনো আত্মসম্মানবোধ জ্ঞানের পরিচয় ছিল না। ব্যাস, আর না প্রাণের আব্বু, না অন্তু, কারোর সঙ্গে কথা নেই। কি করেছে কি হচ্ছে সবটাতে নির্লিপ্ত, নিঃশব্দ। অথচ মার্জিয়ার উগ্রতা ও খিটখিটে মেজাজ দিন দিন লাই পাচ্ছে। অন্তুদের এলাকায় একবার ব্রাক বেঞ্চ পরিচালিত গণশিক্ষার কার্যক্রম এসেছিল। সেখানে বয়স্কদের শিক্ষা দেওয়া হয়। সে তখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিনাজপুরে টুকটাক কোচিং করছে। শখের বিষয় বড় নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়া। সেও শিক্ষিকা হিসেবে যোগদান করেছিল সেখানে। সেখানে পরিচয় হয়েছিল তাহসিনের সাথে ওর। তাহসিন ওর প্রেমে পড়ল। বাড়ির লোকদের সাথে, বিশেষ করে রাবেয়ার সাথে খুব সখ্যতা গড়ে উঠেছিল তার। রাবেয়া মানুষটা যুবকদের সাথে খুব তাড়াতাড়ি মিশে যান। ভোলাভালা সরল নারী যাকে বলে। এক পর্যায়ে তাহসিন যখন প্রস্তাব দিল বিয়ের, সাফ মানা করেছিল অন্তু। সে বিয়ে করবে না। এমনকি সে কখনো তাহসিনকে প্রেমিকের মতো নজরে দেখেনি। তাহসিন নিজে থেকেই উতলা হয়ে পড়েছিল। এরপর কিছুদিন কেটে গেল। তাহসিন হাল ছাড়ল। মার্জিয়া নিজের বোন বিথির সাথে তাহসিনের বিয়ে দিল। অথচ এখন কেন তাদের সংসার অশান্তি তা জানার কথা নয় অন্তুর। তাহসিনের সাথে কোনো কালেই তার বিশেষ যোগাযোগ ছিল না। অন্তুর ধারণা বিথির সংসারে কোনো ঝামেলা চলছে। আর এটাকে কেন্দ্র করে মার্জিয়া ভাবছে পুরনো এই ব্যাপারটার জের ধরে তাহসিন বিথিকে অত্যাচার করছে। ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেটের কাছে যেতে আব্বুর সাথে দেখা হলো। সারা রাতের যাত্রায় সকালে বাড়ি ফিরলেন আমজাদ সাহেব। অন্তুর চোখে মুখে খেয়াল না পাওয়া বাচ্চার মতো উদ্ভাসিত হয়ে উঠল। এই অসময়ে ফিরলে যে? কাজ শেষ হয়ে গেল, ফিরে এলাম। অন্তু, খেয়ে বের হচ্ছিস নাকি না খেয়ে? অন্তু চোরের মতো মাথা নোয়ায়। আমজাদ সাহেব ধমকে ওঠার আগেই অন্তু বলল, আব্বু, তোমার গ্রামের জমি বিক্রি করার এমন কি বিশেষ দরকার পড়ল? বলনি কিন্তু এখনও আমায়। গম্ভীর মুখে বললেন আমজাদ সাহেব, সব কথাই শুনতে হবে কেন? পড়ালেখায় মনোযোগ নষ্ট হবে। এসব সাংসারিক বিষয় মাথায় আনলে মন দিয়ে পড়ো।
অন্তু অসন্তুষ্ট চিত্তে তাকায় আব্বুর দিকে। তিনি বললেন, ভাড়া আছে কাছে? অন্তু মাথা নাড়ল, আছে। আমজাদ সাহেব শার্টের বুক পকেট থেকে 50 টাকা বের করে অন্তুর হাতে দিলেন। সাবধানে যাবি, ক্লাস শেষে দেরি করবি না, তাড়াতাড়ি ফিরে আসবি। অন্তু একটু সপ্রতিভ হলো। এ কথা বলছো কেন আব্বু? ক্লাস শেষে কোথাও কাজ আছে কোনো? না, নেই। তাহলে আর দেরি করার কি আছে? এমনিতেও ভার্সিটি চত্বর আজকাল ভালো চলছে না। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অন্তু এগিয়ে গেল গেট দিয়ে। অন্যরকম লাগছে কিছু একটা। জটলা পাকানো লোকজন ক্যাম্পাসে, এক স্থানে চেয়ার ও বেঞ্চি পাতা। জয় বসে আছে পায়ে পা তুলে। পাশে হামজা, দুজনে পরনেই সাদা পাঞ্জাবি। বসে বসে ঠ্যাং দুলাচ্ছে দুজন। নভেম্বরের মাঝের সময়টা, শাল জড়ানো গায়ে দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে ছাত্র সংগঠনের ছেলেরা। মহান দুই ব্যক্তির পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে ব্যাপক ধন্য তারা। হামজা স্বভাবসুলভ গম্ভীর মুখে বসে আছে, জয় এদিক এদিক তাকাচ্ছে। স্থির থাকার স্বভাব নেই। শঙ্কিত বুক নিয়ে ভিড় ঠেলে ঠুলে একটু ভেতরে ঢুকলো অন্তু। জীর্ণ একটা ময়লা কাপড়ে ঢাকা একটা মেয়ের শোয়ানো দেহ মাঠের ঘাসের ওপর পড়ে আছে। সেই মুহূর্তে কারো ধাক্কায় একটু পিছিয়ে গেল অন্তু। মেয়েটা কি আঁখি? বুকের রক্ত ছলকে উঠল অন্তুর। সালমা খালার মেয়েটা এত সুন্দর? অভিশাপে ঝরে পড়া চাঁদের টুকরো বুঝি? ঘন চোখের পাপড়ি যেন এখনই ঝাপটে উঠবে। সেই সুন্দর মুখখানা বিবর্ণ খামচির দাগে ভর্তি। ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। কালশিটে রং ধারণ করেছে। গাছে গাছে চুল ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে। বাকি দেহটা এক টুকরো কাপড়ে ঢাকা। সেই কাপড়টুকু নিচে এতগুলো মানুষের ভিড়ে কোনো এক মেয়ের নগ্ন দেহ পড়ে আছে। অন্তুর মনে হলো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, যার ফলে শরীরটা ভার ছেড়ে দিতে চাইছে। তখন কেউ ধমকে উঠল অন্তুকে, পিছিয়ে সরে দাঁড়ান। এত কাছে এসে দাঁড়াবেন না, সরুন, পিছিয়ে যান। স্পষ্ট বিন্যস্ত ভাষা, ভরাট আদেশমূলক কণ্ঠস্বর। কালচে খয়েরি ইন শার্টে একটা ফর্সা মতো পুরুষ। অন্তুকে উপেক্ষা করে হাতা গোটাতে গোটাতে এগিয়ে লাশের মাথার কাছে বসল। ইন্সপেক্টর রশিদ ডাকল তাকে, মুস্তাকিন, আপনার ফোন বাজছে। মুস্তাকিন ভিকটিমের দেহ থেকে চোখ না তুলেই বলল, পরে অ্যাটেন্ড করছি, রেখে দিন। অন্তু ভিড় ছেড়ে বেরিয়ে এলো। আব্বু রোজ পত্রিকা পড়ে রেখে দেয়, সেখানে এমন ঘটনাগুলো চোখে পড়ে। আজ সেই পত্রিকা ভেদ করে প্রথমবার কোনো খুবলে খাওয়া মেয়ের মরদেহ সম্মুখে এসে পড়েছে। এগুলো আসলেই হয়? অন্তু কাঁদে না, আমজাদ সাহেব কাঁদতে শেখাননি, কিন্তু আজ সেই সব শিক্ষা কাজে লাগলো না। অন্তু নেকাবের নিচ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়াচ্ছিল। আর একটু দূরে এসে মুখের নেকাবটা খুলে ফেলল। ব্যাগের সাইড থেকে পানির বোতল ব্যাগ করে পানির ছিটা দিল মুখে চোখে। টিস্যু দিয়ে মুখটা মুছে দুটো শ্বাস নিল জোরে জোরে। ধমকালো নিজেকে, আশ্চর্য, এত ভঙ্গুর হয়ে পড়েছ কেন তুমি? অন্তু, তুমি তো এমন নও। কোথা থেকে যেন সালমা খালা বুক চাপড়ে আহাজারি করতে করতে ছুটে এসে ধপ করে বসে পড়লেন মেয়ের লাশের পাশে মাটিতে। অন্তুর চোখ বোধ হয় আবার ভরে উঠেছে। নিজের ওপর রেগে উঠল অন্তু। কী মুসিবত! এভাবে ভেঙে পড়লেন, জীবনকে মোকাবেলা করবে কিভাবে? কিসের মোকাবেলা? ওই তো একটা মেয়ের ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে মাঠের ওপর। অন্তু তো মেয়ে। জঙ্গলের জানোয়ারেরা কবে যে মানুষের মতো রূপ ধারণ করে মানুষের সমাজে বাস করতে লেগে পড়েছে, তাদের মোকাবেলা করতে ভঙ্গুর হলে চলবে কেন? সালমা খালাকে সামলাতে যে নারীটি ছুটে এলো, অন্তুর চোখ আটকালো তার ওপর। পরনে বিবর্ণ শাড়ি, মুখটাও মলিন, অথচ সেই মুখের সৌন্দর্য অসামান্য। এদের চেহারার আভিজাত্য মিলছে না পরিস্থিতির সঙ্গে। কে করেছে এসব? জয়, হামজা? এদের কথাই প্রথমে মাথায় এলো অন্তুর, কিন্তু তা উচিত নয়। অন্তুর টের পেল এমনটা হবার একটা কারণ আছে। সে আজ কদিন যাবৎ ওই দুটো নাম আতঙ্কিত বলেই এমন হয়েছে। শাড়ি পরা নারীটি চাঁদনি, আখির ভাবি। মুস্তাকিন তাকে বলল, আপনারা ওনাকে ভিকটিমের কাছ থেকে দূরে নিয়ে যান, আমাদের কাজ করতে দিন। এই স্পটে আপনারা না ঢুকলে সুবিধা হয়। চাঁদনির চোখে কেমন অদ্ভুত রহস্য।
যে রহস্যটাও এক প্রকার রহস্য যেন। সে কাঁদছে না, একটুও না, অথচ অপলক চেয়ে আছে নিথর চোখে আখির মুখের দিকে। সেই চোখের ভাষা অবর্ণনীয়। অন্তুর মনে হলো মুস্তাকিন লোকটা কসাই টাইপের। এমনিতেও সরকারি কর্মকর্তারা তাই হয়। মুস্তাকিন একটু আখির ভাই সোহেলকে ডাকলো। সোহেল একদৃষ্টে বোনের লাশের দিকে চেয়ে আছে। তার চোখে পানি নেই। সেও শুধু তাকিয়ে আছে। মুস্তাকিনের ডাকে এগিয়ে গেল। মুস্তাকিন কোনো রকম শিরোনাম ছাড়া প্রশ্ন করল, কবে ফিরেছেন দেশে? সোহেল আনমনে ছিল, একটু ঝাড়া মারল যেন নিজেকে। হ্যাঁ, এই তো 4 দিন হলো। কোন দেশে থাকতেন? দুবাই। কী কাজ করতেন সেখানে? রাজমিস্ত্রি আর শাটারিংয়ের কাজ করতাম। আখিকে লাস্ট কবে দেখা গিয়েছিল বাড়িতে? খানিকক্ষণ চুপচাপ মাটির দিকে তাকিয়ে থেকে বলল, চাঁদনি বলে সপ্তাহখানেক আগে। নিজেদের সামলান এবং আমাদের সাহায্য করুন তদন্তের কাজে। এভাবে কান্নাকাটি করে কোনো রকম বিচার পাবেন বলে মনে হয়? শক্ত করুন নিজেদের। এক প্রকার ভয় খেয়ে গেল সোহেলের চেহারায়। না স্যার, কোনো বিচার লাগবে না তো। আমরা কোনো বিচার চাই না। আপনি খালি আমার বোনের লাশ দেন, বাড়ি নিয়ে যাই। কারোর বিরুদ্ধে অভিযোগ নাই আমাদের। মুস্তাকিন ঠোঁটে ঠোঁট গুজে নিচে তাকালো। কেউ হুমকি দিয়েছে আপনাদের? সোহেল মাথা নাড়ল। না না, হুমকি দিবে কে? তাদের কথোপকথন ছাত্রছাত্রীরা শুনছিল। মুস্তাকিন দূর থেকে জয় ও হামজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কাউকে সন্দেহ করছেন? সোহেল আবারও দ্রুত মাথা নাড়ল। না। কণ্ঠস্বরে প্রাণ নেই, নিষ্প্রভ গলার স্বর। মুস্তাকিন বাম হাত পকেটে গুজে বলল, এসে থেকে শুনছি সকলের ধারণা কাজটা পাটোয়ারি পরিবারের 2 ছেলে করেছে। আপনাদের কি ধারণা? সোহেল দ্রুত জবাব দিল, না না স্যার, ওনারা কেন করবেন এসব? ওনারা তো সব ঠিক করে দিতে চাইছিলেন। আমরাই উঠি নাই বাড়ি থেকে। এখন চলে যাব, ঝামেলা মিটে যাবে। অগোছালো অযাচিত কথা সোহেলের। বোনের মরদেহ পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। তারা বাড়ি খালি করার স্বীকারোক্তি দিচ্ছে। চরম ঘাপলা বিষয়টাই। আবার সহজও বলা চলে। খুব বেশি ভয় পেয়েছে হয়তো। অথবা কিছু লুকানোর চেষ্টা, গা বাঁচানোর চেষ্টা। মেয়েটা গণধর্ষণের শিকার এবং ধর্ষণটা অপ্রকৃতস্থ কারো দ্বারা সংঘটিত হয়েছে। আখির দেহ তাই বলছে। মুস্তাকিন গিয়ে হাঁটু ভাঁজ করে উবু হয়ে বসলো চাঁদনির পাশে। জিজ্ঞেস করলো, আখি কবে থেকে নিখোঁজ হয়েছিল? চাঁদনি ঘরমাত্র মুখটা মুছল মলিন শাড়ির আঁচল দিয়ে। সপ্তাহখানেক আগে দুপুরে স্কুল থেকে বাড়ি আসছে। টেস্ট পরীক্ষা চলতেছিল এসএসসির। বিকালে বাইর হয়ে গেল কোচিংয়ে যাওয়ার জন্য। এই তো ফিরে আসছে স্যার। অন্তুর কলিজায় মনে হলো সজোরে এসে একটা তীর তীব্র বেগে গেঁথে গেল। এই তো ফিরে আসছে স্যার। মুস্তাকিন উঠে দাঁড়িয়ে রশিদকে ডাকলো, এদিকে আসুন। জি স্যার। রশিদ এগিয়ে এলো। মুস্তাকিন তার হাত থেকে ফোনটা নিতে নিতে বলল, যত দ্রুত সম্ভব তদন্তের কাজ শুরু করুন। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাবার ব্যবস্থা করুন, অ্যাজ সুন অ্যাজ পসিবল। রশিদ মাথা নাড়ল, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়ি নিতে চাচ্ছে। খুব জিদ ধরে আছে। কোনোভাবে তারা লাশ কাটাছেঁড়া করতে দেওয়ার রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল। আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন। ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একটা হাঙ্গামা হবার চান্স আছে। তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। প্রফেসর এগিয়ে এলেন মুস্তাকিনের দিকে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মুস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মুস্তাকিন মাথা নাড়ল সামান্য। সৈয়দ মুস্তাকিন মহান, ইনভেস্টিগেটর, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অব থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন, কী যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত, কারা এসব করছে কে জানে। মুস্তাকিন কথার মাঝখানে ফোন কানে ধরে অন্যদিকে চলে গেল। রশিদ প্রফেসরের কথায় অনিচ্ছাকৃত হুঁ হ্যাঁ ঘাড় নাড়াতে থাকলো। মুস্তাকিনকে দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো। জয় কোনো মতে ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মুস্তাকিন সামান্য হাসল অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করে বলল, লোকে আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের কি খেয়াল?
হামজা হাসলো। আপনি তুলছেন না আঙ্গুল? আমি আমজনতার থেকে খানিক আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরেই। প্রমাণ ছাড়া আঙুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মুস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করল। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন, বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর পরিবেশ অভিশাপের কালশিটে ধোঁয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মুস্তাকিনের, আপনার চাকরি ধরেন আমি রক্ষা করব, তাইলে আঙুল তুলে জেলে ভরবেন তো? মুস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ার। সূর্যের তেজ ও আলো কমে উত্তরের হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে চড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ করার কনফিডেন্স, কোনটা ধরব? হামজা প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মুস্তাকিন এবার সরাসরি কথা এলো। আপনারা আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন? সে ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল। তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখন আমি ঘুমেছিলাম। ছেলেরা কল ধরে জানালো। জয়ের দিকে ফিরল মুস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই আমারে জায়গায় নিয়ে আসছে, আমি ঘুমাচ্ছিলাম। মুস্তাকিন জিজ্ঞেস করলো, আপনারা একসঙ্গে থাকেন? জয় মাথা নাড়ল। ওহো, এক বাড়িতে, এক ঘরে থাকতাম। লোক বদনাম করবে জন্য থাকা হয় না, বদনাম তো আর কম নাই এমনিতে। হেসে ফেলল মুস্তাকিন। পরে জয় নিজেকে সামলে বলল, লাশ এক্স্যাক্টলি কোথায় ফেলা হয়েছিল? সেই জায়গাটি দেখান আমাদের। সেটা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মেন প্রাঙ্গণের পেছনে দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকের যাতায়াত ততটাও নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটি বেছে নেয়। রাতে একদম শুনশান। ক্যাম্পাসের অফসাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে ঝাড়ুদার। সে প্রথমে বুঝতে পেরেছিল না ওটা লাশ। কোনো মতো ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকে শুনেছে সে। মুস্তাকিন দেখল পুরা আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে। রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। মুস্তাকিন কথাটা দ্বারা কিছু নির্দেশ করলো। জয় চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচিয়ে ওড়নার মতো করে হেসে বলল, রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নাই আমার। ঘুম আসলে সকালে হয়নি বললে ঠিক হতো আমার জন্য। সকালে টেনে তুলে আনা হয়েছে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনো দিন বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানোর ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করতেছিল না, কষ্টই হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবুও আসতে হলো। ইভেন ধর্না ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এখানে নিরস মুখে। কারবার লাড়তেছি বসে। মানুষ তো মরবেই, এই অবধারিত বিষয়ে এসব ঢং কি মনে ধনে কোথাও সয়? তবু শোয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি। ফাক অফ দিস ইন্ট্রোডাকশন। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? জয় চাদরটা গলা থেকে হাতে কবজিতে জড়াতে জড়াতে বলল, না মানার কি আছে? আমি ভালো না, তা লোকে জানে। আর তা আমি কি জানার আগেই? আমি জানছি, এরপরে লোকেরে জানাইছি, তখন লোক জানছে। মুস্তাকিন কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে জয়কে জিজ্ঞাসা করে, মুস্তাকিন, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখবো? উহু, এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটার মরে গেছে, এত তাড়াতাড়ি মরে কী লাভ? মরবো এরকম কোনো কেসের দায়ে? তবে একটু বয়সকালে, এখনও বিয়ে শাদি করি নাই, বিশেষত বাসরটা। এখন মরাটা ঠিক না, এটা থেকে বাদ রাখেন আমায়। মুস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকালে। আপনিও আসলেও পারেন। হামজা পাঞ্জাবির হাতের বোতাম খুলে তা কোনোই গোটাতে গোটাতে বলে, আমি আসতে পারবো না, আব্বা যাবে। আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মুস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছনে ফিরে দেখল হামজাকে।
পায়ের ওপর পা তুলে বসে আছে চেয়ারটায়। মুখে চাপদাড়ি, পুরু ঠোঁটের ওপর ঘন গোঁফ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছে জয়। জয় তাকিয়ে আছে একটা বোরকা পরা মেয়ের দিকে। মেয়েটির সাথে মুস্তাকিনের ধাক্কা খেয়েছিল। মেয়েটা অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। মর্গ থেকে লোক এসেছে।